এভরিওয়ান, আমরা আজকে কিছু ছোট ছোট কেস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চেম্বারে কিভাবে পেশেন্ট আসলে পেশেন্টের ভার্সন থেকে কিভাবে ওষুধ নির্বাচন করব, সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রথম কথা হলো যে হোমিওপ্যাথিকে যদি আমরা শুধু সায়েন্স হিসাবে চিন্তা করি তাহলে কিন্তু ভুল করব। হোমিওপ্যাথি সায়েন্সের পাশাপাশি এটা একটা আর্ট, এটা আউট অফ সায়েন্সের বাইরে গিয়ে আমাদেরকে ভাবতে হবে, তাহলে একজন মানুষকে ম্যানকে আমরা চিনতে পারব। হোমিওপ্যাথির মূল থিম হলো ম্যান। ব্যক্তি মানুষটা আমাদের সামনে যে এসে বসে আছে, সে যে কোনো ডিজিজের জন্য হোক না কেন, তার যে এই ডিজিজ নিয়ে তার মধ্যে যে উৎকণ্ঠা, কনসার্ন, রিয়াকশান, এগুলোকে আমাদেরকে প্রায়োরিটি দিয়ে ওষুধ নির্বাচন করতে হবে। এজন্য আমরা যেটা বলে থাকি যে হোমিওপ্যাথি সোল লেভেল কাজ করে। ডিভাইন লেভেলে গিয়ে কাজ করে, স্পিরিচুয়াল লেভেলে গিয়ে কাজ করে। আমরা এই জন্য বলে থাকি যে ম্যানের ডিজিজ সারতে হবে, ম্যানের ডিজিজ সারতে হবে। ম্যানটাকে যদি আমরা একবার সারাতে পারি, তার ডিজিজ নর্মালি চলে যাবে। পিকিউআরএস নিয়ে অনেকে অনেক কথা বলে, এটাও একটা পিকিউআরএস। পার্সনকে চেনা এত সহজ কাজ না। ব্যক্তি পার্সনটাকে আলাদা করে তার জন্য সঠিক ড্রাগ নির্বাচন করাটাই হলো পিকিউআরএস। এই জন্য কেস টেকিং যতই অনেক সময় নিয়ে করা হোক না কেন, অনেক পেজ লিখে করা হোক না কেন, যদি মিস হয়ে যায়, কোনো একটা পার্ট মিস হয়ে যায়, তাহলে কিন্তু কেস টেকিংয়ের থেকে যে মূল সুরটা সেটা কিন্তু আমরা পাব। এই জন্য অবজারভেশন হোমিওপ্যাথি চিকিৎসার একটা মূল বিষয়। এই অবজারভেশনকে কখনোই আমরা অবহেলা করা উচিত না, তাহলে কিন্তু পুরো কেস টেকিংয়ের মূল ধারার থেকে আমরা সরে যাব। কেস টেকিংয়ের মিসিং পার্ট অন্য জায়গায় আমাদের মিসিং হয়ে যাচ্ছে কিনা, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। গতানুগতিক ধারার কেস টেকিংয়ের পাশাপাশি কোনো কিছু মিস হয়ে যাচ্ছে কিনা, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যাই হোক, একটা কেস আমি আলোচনা করি। এই জন্য হোমিওপ্যাথিকে বলা হয়, হোমিওপ্যাথি একটা ডাইনামিক সায়েন্স। মানুষের রুট লেভেলে গিয়ে কাজ করতে পারে, জেনেটিক লেভেলে গিয়ে কাজ করতে পারে। ব্যক্তি মানুষটার মধ্যে যখন পরিবর্তন আসবে, তখন অবশ্যই তার ডিজিজ সব চলে যাবে। এজন্য হ্যানিম্যানের সবচেয়ে ভ্যালুয়েবল ক্রিয়েটিভ বলতে হবে ভাইটাল ফোর্স। হোমিওপ্যাথি সায়েন্স এই ভাইটাল ফোর্সকে প্রায়োরিটি দেয়। আমাদের ঔষধ এই ভাইটাল ফোর্সকে বুস্টিং করে। এই ভাইটাল ফোর্স যখন অবমুক্ত হয়, যখন সে বেটার ফিল করা শুরু করে, ডিজিজ ফিজিক্যাল লেভেল থেকে গেল কি গেল না এটা ভাবার সুযোগ থাকে। ভাইটাল ফোর্স অটোমেটিক শরীরের যত অসুস্থতা আছে, হয় সেটাকে বেয়ার করার ক্যাপাবিলিটি বাড়িয়ে দিবে, অথবা সেটা রিমুভ করে দেবে। এটা ভাইটাল ফোর্সের উপর ডিপেন্ড করবে। কেন, আমাদের এরকম শরীরে অনেক প্যাথোলজি আছে, যেটু মাইনর প্যাথোলজি, এটা আমাদের বডির ডিফেন্স মেকানিজম হিসাবে কাজ করে, বড় ধরনের অসুস্থতা প্রতিরোধ করে। কিন্তু পেশেন্ট যখন এটাকে কনসার্ন লেভেলে নিয়ে যায়, তখনই এই ডিফেন্স মেকানিজমটাই বড় কারণ হয়ে দাঁড়ায় পেশেন্টের কাছে। যাই হোক, আমরা কেস আলোচনায় এগুলো নিয়ে আরও আলোচনা করব। প্রথম কথা হলো যে আমাদের টিচাররা আমাদেরকে বলেন লেমেন হিসাবে পেশেন্টকে বুঝতে হবে। যখনই আমরা কেস টেকিংয়ের সময় একজন পার্সন আমার সামনে বসে আছে, একজন ব্যক্তি মানুষ আমার সামনে বসে আছে, তার যে চিন্তা চেতনা, তার ভাবনা, সে কী ধরনের এক্সপ্রেশন আমার কাছে করতেছে, এটা আমি হোমিওপ্যাথির দৃষ্টিভঙ্গি থেকে না থেকে সাধারণভাবে আমি মানুষ হিসাবে দেখি। তারপর আমি আমার
ডাক্তারি বিদ্যা আমার জ্ঞান কাজে লাগানোর চেষ্টা করি, তাহলে কিন্তু অনেক কেস অনেক কেস আমাদের আরোগ্য হয়ে যাবে। এই কেসটা আমার নিজের না, আরেকজনের কেস। এটা সেমি আনকনসাসনেস লেভেলে পেশেন্টটা আছে। হসপিটালে পেশেন্টকে দেখতে গেছে ডাক্তার সাহেব। পেশেন্ট কথা বলতে পারে না, তবে তার চোখ খোলা, বুঝতে পারে, আন্ডারস্ট্যান্ডিং করতে পারে। পেশেন্টের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি লাগানো আছে, তার পালস রেট দেখা যাচ্ছে মেশিনে, কী পরিমাণ পালস রেট চলছে, যেহেতু তার চোখ খোলা। এই ধরনের কেস নিঃসন্দেহে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করার কোনো সুযোগ নেই, তবে যাদের সুযোগ আছে তারা এটা কাজে লাগানো উচিত। হোমিওপ্যাথি চিকিৎসা এইসব জায়গার থেকেও মানুষকে ফিরিয়ে আনতে পারে, যে অবস্থাটা খুবই ক্রিটিক্যাল, ডেডলি, যেখানে অনেকটা আশাহীন অবস্থার মধ্যে দিনানিপাত করে ওই মানুষটাকে নিয়ে, ওই রোগীটাকে নিয়ে। সেই সব জায়গায় যদি হোমিওপ্যাথি কিছুটা কাজ দেখাতে পারে, ওই অসুস্থ মানুষটাকে যদি আবার রিকভারি করে নিয়ে আসতে পারে, তাহলে সে নিঃসন্দেহে মানবতার জন্য কত কল্যাণ। তো ডাক্তার সাহেব তাকে নাম জিজ্ঞেস করে, মুখে সেমি কনসাস, তার মুখ বন্ধ, মুখে মাস্ক লাগানো, সেইভাবে সে নাম বলতে পারবে না। তারপর তাতে কিস্টিকিং করার কোনো জায়গা নেই, নাম জিজ্ঞেস করে। সে অবশ্যই উত্তর দেয় না, আবার জিজ্ঞেস করা হয়। একটা সময় গিয়ে তাকে জিজ্ঞেস করা হয়, তোমার কি মনে হয়, তোমার এই রোগটা কি, তুমি কি অসুস্থ অবস্থা থেকে সুস্থ অবস্থায় ফিরে আসবে? তোমার কাছে কি মনে হয়? পেশেন্টকে বলা হচ্ছে, সে শুনতেছে কিন্তু রিয়াকশন করতে পারতেছে না অরালি। ওই সময় তার পালস রেট বেড়ে গেছে। অর্থাৎ এর অর্থ কী? এর অর্থ হল ইয়েস, আমার এখনও আশা আছে। আমি এই এত নেগেটিভ সিচুয়েশন, সেখান থেকেও আমার মনের মধ্যে এখন প্রচণ্ড আশাবাদী যে আমি বেরিয়ে আসবো। এই যে একটা কেস, কোথাও কোনো সাইন অফ সিমটম নাই, শুধু পেশেন্টকে দেখা, তাকে জিজ্ঞেস করা, কোনো এক্সপ্রেশন নেই, সেখান থেকে কেস মেডিসিন সিলেক্ট করা। আসলে হোমিওপ্যাথি একটা মিরাকেল সাবজেক্ট। এটাকে আমরা যদি এর গভীরে না যাই তাহলে উপলব্ধি করতে পারি। এখানে আমরা কি দেখলাম? প্রথম পয়েন্ট, পেশেন্ট প্রচণ্ড নেগেটিভ সিচুয়েশনের মধ্যেও তার মনের মধ্যে, তার চোখে, তার ইচ্ছাশক্তির মধ্যে প্রচণ্ড হোপফুলনেস আসছে। এই একটাই মেডিসিন, সেটা হলো যে নাক্স ভূমিকা। এই জন্য আমরা দেখি স্যাডনেস অল্টারনেটিভ উইথ বয়েন্সি অল্টারনেটিভ উইথ স্যাডনেস। অনেক স্যাডের মধ্যে থেকে বয়েন্সি, অর্থাৎ ডুবে যাওয়া অবস্থা থেকে ভেসে উঠে। আপনার কাঠের টুকরা দেখবেন শোলা, যেটা কখনোই পানির নিচে ভাসে, ডুবে না। কাঠের টুকরা অর্ধেকটা পানির নিচে থাকে, অর্ধেকটা পানির উপরে থাকে। অর্থাৎ এরা সবসময় পজিটিভ লেভেলে থাকতে পছন্দ করে। সারা দুনিয়ার মানুষ যেখানে চিন্তা করে এটা নেগেটিভ, এখান থেকে আর উত্তরণের সুযোগ নেই, নার্স সেখানে মনে করে যে অবশ্যই আমি এখান থেকে উত্তরণ করার ক্ষমতা আমার আছে। এর একটাই মেডিসিন, যার পরবর্তীতে কার্সিনোসিন ঢুকানো হয়েছে। তার মধ্যে যখন নার্স ডিস্টার্বিং, বারবার যখন নার্সকে কোশ্চেন করবেন, নার্স যদি অরালি উত্তর না দিতে পারে, তাহলে তার ভুরু কুঁচকে যাবে, তার চোখের মধ্যে ডিস্টার্বিং ফিল হবে, যে আর ডিস্টার্ব হচ্ছে। সে ডিস্টার্ব চায় না, তার মতো করে সে থাকতে চায়। এই যে ভাইটাল ফোর্সের রিয়াকশন, এই রিয়াকশানটা যদি আমরা একবার বুঝে বলতে পারি, তাহলে কিন্তু ওষুধ সিলেকশন অনেক সহজ হবে। সব জানা জিনিস আমাদের, কিন্তু লিঙ্ক আপ করাটাই হলো বড় কথা। তার নার্স আমরা কি দেখলাম, সেই গিভ আপ করে না কখনো। যে কোনো নেগেটিভ সিচুয়েশনে সে ফাইট করার ক্ষমতা আছে, একজন বড় ফাইটার।
এই জন্য আমরা বলি থাকি ফাইট ওয়ান্টস টু, পজিটিভনেস, পারসিভারেন্স, ডিস্টার্ব অ্যাভারশন টু। এইভাবে যদি আমরা হিট দ্য রাইট টার্গেট সঠিকভাবে দিতে পারি, তাহলে কেস, যে কোনো কেস আমরা অবশ্যই আরোগ্য করতে পারবো। আসলে আমাদের যে ফেলিউর, এটা ব্যক্তি মানুষের ফেলিউর, হোমিওপ্যাথির কোনো ফেলিউর নেই। এরপরের কেসে আমরা আসি। এই জন্য আমাদেরকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে পেশেন্ট আসার পর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, তার অ্যাড্রেস প্রথমে জিজ্ঞেস না করে পেশেন্টের কী বলতে চাচ্ছে, সে বসে কিভাবে বসলো, কিভাবে আমাদেরকে গ্রেড করলো, তার আচরণের বহিঃপ্রকাশ কী, কোন অংশ থেকে সে শুরু করলো, জিজ্ঞেস করলেন বলেন আপনার সমস্যা কী জন্য আসছে। তেমনি পেশেন্ট কি তার ফিজিক্যাল লেভেল, না তার মেন্টাল লেভেল থেকে শুরু করলো, না তার পরিবার থেকে শুরু করলো, না আপনাকে অন্য কোনো জায়গা থেকে শুরু করলো, এই যে স্বতঃস্ফূর্ততার ভাবনা আপনাকে যে এক্সপ্রেশন করছে, এটাই হলো হোমিওপ্যাথি। এই জায়গা থেকে আমাদেরকে পেশেন্টকে পারসিভ করতে হবে, এই ডাইনামিক লেভেলটা আমাদের বুঝতে হবে। এটিকে বলে বিহেভিয়ারাল অ্যাটেনশন। অ্যাপ্রিলিজম নম্বর 213 থেকে 217 পর্যন্ত আমরা পড়লে এই বিষয়গুলো বুঝতে পারি। একটা মানুষের মধ্যে যখন সে অসুস্থ হয়, তার মধ্যে মরবাইক চেঞ্জ হয়। এই মরবাইক চেঞ্জটাকে আমাদেরকে বুঝতে হবে। আমি আবারও বলেছি, হোমিওপ্যাথি নট সায়েন্স, অনলি ফর সায়েন্স নয়, একে আর্টের সাথে মিলিয়ে সায়েন্সকে বুঝতে হবে। পরের কেসে আমরা চলে যাই। ফিমেল কেস, ডিসমেনোরিয়া, পাইলসের প্রবলেম, পেইনফুল পাইলস। তো পেশেন্টকে জিজ্ঞেস করা হয় যে আপনার সম্বন্ধে বলেন। পেশেন্ট বেশ কথাবার্তা ফ্লুয়েন্টলি কথা বলে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আউট স্পিকার, মানে কথাবার্তা বলতে অত তার হেজিটেশন নেই। তো তাকে বলা হলো আপনার সম্বন্ধে আপনি বলেন, যেহেতু বোঝা গেল পেশেন্টকে অত বেশি ইন্টারপ্রিটেশন করার প্রয়োজন নেই, পেশেন্ট নিজেই উইলিংলি বলবে। পেশেন্টকে দেখতে ফিমেল কেস, আমি আগেই বলছি এটা ফিমেল কেস, লুকিং বিউটিফুল, দেখতে সুন্দর, চেহারাটা ভালো, বিবাহিত মহিলা, আবার আনমেরিড মনে করুন না। তো বলা হলো যে আপনার পারিবারিক জীবন, হাজব্যান্ডের সাথে রিলেশন, সারাউন্ডিং, এইসব বিষয় নিয়ে বলে যে আমার হাজব্যান্ড খুবই ভালো, খুব নিয়ম মাফিক সম্পন্ন একটি লোক, সিরিয়াস, প্রপার, সব কিছু টাইম টেবিল অনুযায়ী করতে চায়। কিন্তু আমি আমার বিয়ের আগের জীবনে মৌজ মাস্তি, ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া করা, আনন্দ ফুর্তি করা খুব ভালো লাগতাম। স্কুল, কলেজ, বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, গল্প করা। কিন্তু বিয়ের পরে আমার হাজব্যান্ড কখনোই আমাকে কোথাও বেড়াতে নিয়ে যায়, খুব একটা বেশি সময় দেয় না। যে সময় আসে ওনার, সেটা নিয়ে উনি ব্যস্ত থাকে। কিন্তু কোনো অসুবিধা নেই, সমস্ত ডিমান্ড উনি পূরণ করে। সিরিয়াস পারসন, টাইম মতো খাবে, টাইম মতো ঘুমাবে, কোনো ইমোশনকে খুব একটা বেশি প্রায়োরিটি দেয় না। এই টাইপের মানুষ। কোথাও বেড়াতে যাওয়া, একটু বাইরে গিয়ে খাওয়া, গল্প করা, এই লাইফ তার কাছে নেই। কিন্তু আমি এগুলো খুব পছন্দ করি। আমার এত নিয়মের মধ্যে থেকে রুটিন ওয়াইজ কাজ করা আমার দ্বারা কষ্ট, কিন্তু হাজব্যান্ডের জন্য করতে হচ্ছে। এই জন্যই পেশেন্ট এটা রাগ, গোসা, যখন পাইলস আসে কারো, কোনো জিনিস পেইন হয় শরীরে, এটার একটা প্রথম কারণ হতে পারে যে কারো প্রতি গোসা তৈরি হয়, রাগ তৈরি হয়, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। তো তার কথা হলো যে বিয়ে করে লাভ কী হলো? কেন বিয়ের আগে তো যতটুকু, বিয়ের পর আরও বেশি হওয়া দরকার ছিল। হাজব্যান্ড বেড়াতে নিয়ে যাবে, ঘুরবে, দুজনের মধ্যে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং, গল্প গুজব করবো, ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি হবে, কিন্তু সেটা তো কিছুই হলো না। দিস ইজ ল্যাকিসিস। ল্যাকিসিস জীবনটাকে
সব কিছু করতে চায় জীবনের জন্য যা প্রয়োজন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, সংসার, ছেলে মেয়ে, পরিবার। এরপরে সে আরেকটা লাইফ চায়, সেটা হলো যে অ্যামিউজমেন্ট লাইফ, মৌজ মাস্তি লাইফ, আনন্দপূর্ণ জীবন। একদিকে সে কেয়ারিং মানুষ, আরেকদিকে সে আনন্দপূর্ণ জীবন চায়। অতটা সব কিছু করবে কিন্তু ফ্রিউলাস স্টাইলে করবে, অতটা সিরিয়াসলি করবে। যদি হাজব্যান্ড অরামম্যাট হয়ে যায়, সিরিয়াস হয়ে যায়, প্রপার হয়ে যায়, তাহলে সেই ওয়াইফ যদি ল্যাকেসিস হয় তাহলে কিন্তু ওয়াইফ মাস্ট সিক হবে। কেন? উপায় নেই। কেন? ওই অরামের সাথে ল্যাকেসিসকে সংসার করা, মেটালের সাথে সংসার করা অনেক টাফ হবে। সে থাকবে সবসময় সিরিয়াস আর এ থাকবে সবসময় নন সিরিয়াস। এই দুইজন বাধ্য হয়ে এই নন সিরিয়াস পার্সনটাকে সিরিয়াস পার্সনে যখন বানাবে তখন তার কী হবে? বিহেভিয়ারাল চেঞ্জ আনতে হবে, আর আস্তে আস্তে তার মধ্যে প্যাথোলজি আসা শুরু হবে। এই জন্য আমাদের বলে থাকি যে আন্ডারস্ট্যান্ডিং দ্য হোল ম্যান, টোটাল মানুষটাকে আমাদের বুঝতে হবে। আর মানুষের কোন মানুষ যা থিঙ্ক করে, যা ভাবনা করে, তার প্রকাশ ঘটে তার আঙ্গুল, চোখ এবং তার স্কিন। এটা কীভাবে ঘটে এটা আপনার জেনারেল সাইকোলজি না পড়লে বুঝতে পারবেন। এটার উপর করতে হবে। মানুষের থিঙ্কিংয়ের সবচেয়ে বহিঃপ্রকাশ তার নখ, তার স্কিন এবং তার চোখ। 3 নম্বর কেস, মহিলার 2 বছর হয়েছে, বিয়ে হয়েছে, তার চেহারার মধ্যে স্যাডনেসের প্রকাশ। চেহারা দেখে, এই জন্য আমরা ফেস দেখে লোকটাকে বুঝতে পারি যে এই লোকটাকে ভদ্র না অভদ্র। জেনারেলি যদি একটা লোককে আমরা বলি ডাক্তারি ছেড়ে দিয়ে যে লোকটা দেখতে কেমন, না লোকটা খুব ভারী, খুব রাজগম্ভীর, লোকটা খুব খারাপ মানুষ, তার চোখ ভালো না। এই যে বিষয়গুলো চোখে এবং ফেসের মধ্যে প্রকাশ হয়, ভদ্র অভদ্র, চালাক, বোকা। তো এই মহিলা এসেছে, তার ওই পাইলসের প্রবলেম, তার রেকটাম কোলাপসাস আছে, ব্লিডিং পাইলস। ডাক্তাররা অপারেশন করতে বলে, তার চোখের মধ্যে ভয়, এই ব্লিডিং, একটা পাইলস হচ্ছে, তারপর অপারেশন, এইরকম একটা ভয় তার চোখের মধ্যে প্রকাশ হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়, এটা নিয়ে কোনো চিন্তার টেনশন হয় আপনার এই পাইলসটা নিয়ে? হ্যাঁ, একবার হেসে দিল, না টেনশন, তেমন আর কি চিন্তা হবে, ডাক্তাররা থাকলে আমার চিন্তা। দিস ইজ দ্য অ্যাফেক্টেশন। পেশেন্ট কিছু হাইড করে, লুকায়, যে জিনিস সে বলা উচিত তার ফেসের মধ্যে, তার চেহারার মধ্যে, আচরণের মধ্যে প্রকাশ হচ্ছে, কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা হয় সে সেটাকে এড়িয়ে যায়। দিস ইজ দ্য অ্যাফেক্টেশন। মাঝে মাঝে তার কনস্টিপেশন হয়, স্টুল ঠিক মতো হয় না, কেসটা স্টেমনিক। স্টেমনিক পেশেন্টরা রোগের বিষয়ে বেশি আলোচনা করতে চায় না। একুট কেসে দেখবেন আপনারা, কিন্তু তার মধ্যে ভয় কাজ করে। যদি বেশি জানে যায় তাহলে এখন যা ভয় আছে তার থেকে ভয় আরও বেড়ে যায়। সেই ডাক্তারের কাছে পুরোপুরি সিলেন্ডার, ডাক্তার সাহেব আপনি আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করেন, আপনাদের হোমিওপ্যাথি চিকিৎসা অনেক ভালো, আপনার নাম অনেক শুনেছি, আপনি পারেন আমাকে এই অবস্থা থেকে, এই অপারেশনের হাত থেকে রক্ষা করতে। দিস ইজ দ্য ক্যারিড ডিজায়ার টু বি সোল্ডার। পুরোপুরি কারোর উপরে সে সওয়ার হতে চায়। তার যে ভয়, তার ডর, তার যে কষ্ট, তার যে অসুবিধা, এগুলো বেয়ার করার তার ক্ষমতা নেই। এবং অ্যাস্টোনিস্ট একটা ব্যাপার সেখান থেকে। অ্যাস্টোনিস্টটা কি? সব অ্যাস্টোনিস্টের মধ্যে সাডেন কোনো বিষয়ে আমরা কী করি, যেটা আমি হয়তো আগের থেকেই পরিচিত না, হঠাৎ এমন কোনো ঘটনা ঘটলে আমি অ্যাস্টোনিস্ট হয়ে যাই, সারপ্রাইজ হয়ে যাই। দিস ইজ দ্য অ্যাস্টোনিস্ট। আরে আমার ব্লাড হলো কেন? আরে আমি তো তেমন কিছু করিনি, আমার তো ব্লিডিং পাইলস হওয়ার কথা না। আরে কালকে যাই দেখি ডাক্তার সাহেব, কালকে চোখ বড়ো বড়ো করে চেয়ার, হঠাৎ করে দেখি 2 দিন আগে টয়লেট করার সময় অনেকগুলো ব্লাড গেলো। আমি তো চিন্তা করি, আরে এটা কী হলো, এইটা কী হলো? দিস ইজ দ্য অ্যাস্টোনিস্ট। একদিক দিয়ে ফেয়ার, একদিক দিয়ে অ্যাস্টোনিস্ট, আরেক দিক দিয়ে ডাক্তারের কাছে নিজেকে সারেন্ডার করে, আবার বলে আমার কোনো ভয় নেই, আপনি আমার পুরো রেসপন্সিবিলিটি নেন। দিস ইজ দ্য সোল্ডার। চোখের মধ্যে অ্যাস্টোনিস্ট ভাব থাকে, ডাক্তার সাহেব আপনি সব কিছু করতে পারেন, আপনি ভরসা,
দিস ইজ দ্য শোল্ডার, ক্যারিড ডিজার টু বি ক্যারিড শোল্ডার, স্ট্যামোনিয়াম এর ওষুধ। ওপিয়াম হলে এখানে কী হতো, ওপিয়ামের রুগীরা এত তাড়াতাড়ি অল্প সময়ে ভয় পায় না, লম্বা সময় তারা ঝেলে। ব্লাড গেছে, কোনো অসুবিধা, কন্ডিশনটা পেইনফুল, কিন্তু পেশেন্ট সেটা পেইন অনুভব করে না। এটাই হলো নার্কোটিক মেডিসিনের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য। তাকে যদি জিজ্ঞেস করে কেমন আছেন, বলে ওয়েল সেজ ইজ ওয়েল সিক ওয়েন বলি, ভালো আছে। কন্টেন্ট অসুস্থতা বিকট, হাঁটতে পারতেছে না, ওয়াইফ নিয়ে এসে বলছে ডাক্তার আমার কোমর পুরো ভিজে গেছে, ব্লাডে লাল হয়ে গেছে, তার লুঙ্গি ভিজে গেছে, তার কোনো উচ্ছ্বাস নেই। এই পেইনলেস কন্ডিশনটা একটা সময় বিরাট পেইনফুল হয়, তখনই সেই অনুভব করে। এই পেইনলেস কন্ডিশনে যখন থাকে ততক্ষণ পর্যন্ত সেই অনুভূতির মধ্যে আসে না যে সে অসুস্থ। ওই সময় তার পরিবারের লোক আপনজন তাকে ডাক্তারের কাছে নিয়ে আসে। 104 ডিগ্রি জ্বর, কোনো প্রকাশ নেই, অথচ 104 ডিগ্রি জ্বর হলে যার হবে তাহলে বুঝেন তার অবস্থাটা কী। ওপিয়ামের ক্ষেত্রে এটা আমাদের সবসময় ঠিক লাগবে। ওপিয়াম যখন নিজে নিজে আসবে তখন সেকেন্ড লেভেলে হবে, যখন এক্সট্রাভ্যাগেন্স লেভেলটা হবে। তার এই জন্য ওপিয়াম এক্সট্রাভ্যাগেন্স লেভেলে আসলে তার আগের লেভেলটা খোঁজ নিতে হবে যে ওই লেভেলে সে ছিল কিনা। পরের কেস, মহিলা তার হাজব্যান্ডকে নিয়ে এসছে। হাজব্যান্ডের ব্যাপারে সব মহিলা বলে যাচ্ছে ওয়াইফ, যেটাকে ওয়াইফ বলে যাচ্ছে। ডাক্তার সাহেব আমার হাজব্যান্ড ব্যাপারে আমি খুব আপসেট, কোনো বিষয়ে তার কোনো নজরদারি নাই, খেয়াল নাই, টেক কেয়ার নাই। হাজব্যান্ডের শব্দে সব বলে যাচ্ছে, তার ব্লিডিং পাইলস, পেইন, এগুলো হচ্ছে। কিন্তু আবার দেখা যায় যে পরিবারের প্রতি যথেষ্ট কেয়ারিং করে, পরিবারের খেয়াল রাখে। তো রুগীর অবজারভেশনে যেটা পাওয়া গেল সেটা খুব, ডাক্তার সালাম দিল, খুব পোলাইটলি সালাম দিল, খুব ডাক্তারকে যথেষ্ট রেসপেক্ট করতেছে, জেন্টলি পোলাইটলি ডাক্তারের সামনে বসছে। ওয়াইফ এত কিছু বলছে, খুব হেসে হেসে হাসতেছে, কোনো প্রতিক্রিয়া আসে নাই চেয়ারের মধ্যে। এটাকে বলা হয় রেফারেন্স ফর দোজ অ্যারাউন্ড, এবং নিজের ব্যাপারে দেখে এটাকে বলে ফ্রিভুলাস। এবং এই যে সে বহন করার ক্ষমতা আছে এত লম্বা সময় যাবত, এটা হলো ডিলিউশন অফ ওয়েলথ। আমি এটা হ্যান্ডেল করতে পারবো, এই জন্যই ওয়েলথ আছে বলে সেই ফ্রিভুলাস। এই জন্য সেই রোগ নিয়ে তেমন ওরিড না, নন সিরিয়াস, তার কমপ্লিমেন্ট। দিস ইজ সালফার। এরপরের কেস যেটা, সেটা প্রায় সেম কেসটা এরকম। রুগীর চেয়ারে, এর আগে রুগী দেখলাম প্রচণ্ড রেভারেন্স, সম্মান, রেসপেক্ট, জেন্টেল পোলাইট আচরণ ডাক্তারের সামনে করেছে। ডাক্তারের কাছে ডাক্তারকে যতটুকু সম্মান দেওয়া দরকার, সালফার ততটুকু সম্মান দেয়। এটাই সালফারের গুণ। সালফার কাউকেই অসম্মান করে, কাউকে কষ্ট দিয়ে কিছু করে। এরপরের কেস যেটা, সেটা প্লাটিনা। প্লাটিনা রেফারেন্স কাকে বলে সেটা সে জানে না। সে নিজেকে যেহেতু ভ্যালুয়েবল মেটাল, সবচেয়ে নিজেকে সবচেয়ে উঁচা মানুষ ভাবে, সুপিরিয়র পার্সন ভাবে, এলিভেটেড পার্সন ভাবে। চেয়ারে হেলান দিয়ে বসেছে। এবার ডাক্তার সাহেব আমি এই রোগে ভুগতেছি, আমার পাইলসের প্রবলেম, আমার ডায়াবেটিস আছে ডাক্তার সাহেব, এটাকে আমি কন্ট্রোল করি না, মাঝে মাঝে 2-1টা করে ওষুধ খেতে হয়, আমি যোগা করি, মেডিটেশন করি, মাঝে মাঝে হাফ ট্যাবলেট আমি খাই, বেশি খেতে হয় না। পাইলসের জন্য আমাকে কনস্টিপেশন হয়, কনস্টিপেশনটা বাড়লে আমার, এই জন্য আমি কনস্টিপেশনের যাতে না হয় এই জন্য আমি বিভিন্ন ধরনের ইসবগুল করি, ইসবগুল খাই, এটা ওটা খাই। প্লাটিনা রুগী, প্রথম কথা হলো রুগী ডাক্তারকে লোয়ার করে দিবে, নিচে করে দিবে, নিজেকে উপরে রাখবে, ডাক্তারকে তেমন রেসপেক্ট দিবে না। তা রুগী বলে যে আমার পাইলস যেটা আছে সেটা মোটামুটি এটা ওটা করে আমি ঠিক রাখি, হঠাৎ মাঝে সাথে ব্লিডিং হয়,
কনস্টিপেশনটা না হলে ব্লিডিং, যাতে কনস্টিপেশন না হয় এই জন্য আমি রাতে গরম পানি খাই, দুধ খাই, এই মধু খাই, তারপর ইসবগুলো বসে খাই, এটা ওটা করি। এই চুলকানিটা হচ্ছে আমার, মানে এই মলদারে র্যাকটাম একটু চুলকানিচ্ছে, এটা একটু ওষুধ খাই। এখন আমরা এই পয়েন্টগুলো নিয়ে এই রোগীর আলোচনা করতে চেষ্টা করি। প্লাটিনা শুধুমাত্র ডাক্তারকে ছোটো করে তা না, রোগকেও ছোটো করে। সে দেখে আমার ক্যাপাবিলিটি আছে, আমার কন্ট্রোল করার ক্ষমতা আছে। আমার ডায়াবেটিস আছে ঠিকই, কিন্তু ডাক্তার সাহেব আমি ডায়াবেটিসকে বাড়তে দিই না। ডায়াবেটিসকে এত বড় রোগ আপনাকে বোঝাতে যাচ্ছে, এই শক্তিশালী রোগকেও আমি কন্ট্রোল করে ফেলছি। অর্থাৎ সবার উপরে সে তার পাওয়ার অ্যাপ্লিকেশন করার ক্ষমতা তার আছে, এটা সে বোঝাতে চায়। আমার পাইলস এটা কোনো বিষয় না, আমি পাইলসকে কন্ট্রোল করে ফেলি। এটা হলো ডিলিরিয়াম, কলিং হেল্পার, শেকিং হেল্পার। আমি পারি, কিন্তু কিছুটা পারি না, এটার জন্য আপনার কাছে আসছে। আমি পারি না এমনটা না, আমি অনেক কিছুই পারি, কিন্তু যতটুকু পারি না অতটুকু আপনার কাছে আসছে। আগে আমি আমার ওয়েল দেখাই, ডিলিশন ওয়েল। আমি আমার যোগ্যতা, মেধা, আমার ক্যাপাবিলিটি, আমার সুপেরিটি আগে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। এরপরে যেটার জন্য না হইলে নয়, সেটার হেল্পের জন্য আমি আপনার পুরোপুরি সারেন্ডার আমি আপনার কাছে করছি। রোগীর ডাক্তারকে উপরে যেমন কন্ট্রোল করা, ডাক্তারকে ছোটো করার ক্ষমতা তার মধ্যে আছে, এমনভাবে ছোটো করবো আপনি বুঝতেই পারবেন যদি খুব মনোযোগ না দেন। আর রোগকেও কন্ট্রোল করার ক্ষমতা আছে, রোগ আমার উপরে হাবি হতে পারে না। দুটো রোগ খুব ইন্টারেস্টিং। ডিলিশন ডিমিনিশড, এভরিথিং ইজ, রুম ইজ ডিমিনিশড। রুম মানে হলো, রুম কি, যেখানের মধ্যে মানুষ থাকে। রুম মানে হলো আমার আশপাশে যা কিছু আছে, নোন হতে পারে, আননোন হতে পারে, সেটাকে আমি সবসময় ছোটো করে দিই। আমার চোখের ভিতরে রুম হলো আমাদের একটা কোনো একটা জায়গা যেখানে আমার ভীষণের ক্যাপাসিটির মধ্যেই থাকে। এখানের মধ্যে যা কিছু সব আমার থেকে ছোটো। অর্থাৎ আপনি ছোট, আপনার টিভি ছোট, আপনার এসি ছোট, আপনার ওষুধ ছোট, রোগ ছোট, ডিলিশন ওয়েল, সব জায়গায় আমার ওয়েল থাকে। ইগো, অনেক রুব্রিক আছে, সব রুব্রিক আমরা যাচ্ছি না, তাহলে আমাদের এখানে সময় চলে। রুগী মাথা উঁচু করে চেম্বার থেকে চেয়ারে মাথা, রুগীর বসার ঢং দেখলে আপনি বুঝতে পারবেন একটা রেসপেক্টিভ টেন্ডেন্সি তার মাথার মধ্যে থাকবে, একটা উঁচু ভাব থাকবে, একটা পোলাইটলি, জেন্টলি, একটু রেসপেক্টলি যে আচরণ থাকবে সেটা তার দেখবে। চেয়ারে বসার ঢং অন্যরকম। স্যার, ডাক্তার সাহেব, প্লিজ, এই ধরনের শব্দ সে ইউজ করে না। সে আপনার কাছে সাহায্য চাচ্ছে, মনে হচ্ছে যেন আপনি বিপদে পড়ে তাকে সাহায্য করতে পারছেন। এটাকে বলে শেকিং হেল্পার। অর্থাৎ তার যে বলার ঢং, এটা আপনার কানের মধ্যে বিঁধবে, পিয়ার্সিং ইন ইউর এয়ার। হোমিও ডাক্তারদের সাথে অনেক সময় মানুষ এইভাবেই কথা বলতে অভ্যস্ত। এরকম অনেক প্লাটিনা, ছোটোখাটো একটা নেতা কিসিমের লোক, ছোটোখাটো একটা সাধারণ লোক, সেও এসে একটা এমনভাবে আচরণ করবে যে মনে হবে যেন সে অনেক কিছু। দিস ইজ দ্য শেকিং হেল্প। অথচ আপনার টেবিলের উপর থেকে একটা জিনিস নিয়ে বাতাস করা শুরু করবে। সাধারণত ভদ্রলোকের কি ডাক্তারের টেবিলের উপর কোনো জিনিস ধরার আগে বা যে কোনো জায়গায় একটা অনুমতির প্রয়োজন, বা গরম কোনো কিছু না, আপনার একটা জিনিস, আপনার একটা বই পটকে টান দিয়ে দেখতেছেন, বই রেখে দিল, মানে কোনো কিছুর মধ্যে ডেকোরাম সে মানে না। বলবো যে আরে ডাক্তার সাহেব, আপনার রুমটা তো অনেক ছোটো, একটু বড়ো করেন না, কেন টাকা পয়সা তো ভালো ইনকাম করেন, এখানে একটু পর্দা করে দেন। আপনার রুমে এসি থাকলে বলে এসি তো লাগিয়েছেন, কিন্তু এসিতে তো বাতাস কম, মানে কোনো না কোনো জায়গায় আপনাকে সে ছোটো করবে। এখানে মেইন কথা হলো আপনার চেম্বারে অনেক ছোট, ডাক্তারকে ছোট করে দেবে আচরণের মাধ্যমে, রোগকে ছোট করে দেয়। আমি ডায়াবেটিস ম্যানেজ করি না, এক্সারসাইজ করি। প্লাটিনা একটা চিল পেশেন্ট, চিল, CHIL, চিল, যেটাকে আমরা বরফ বলি। প্লাটিনা
অলওয়েজ রেসপন্স চিল থাকে। যদি প্লাটিনাকে আপনি বলেন কেমন আছে, সালাম দিলেন, মানে উনি সালাম নিল কি নিল না কিছু বোঝা গেল না, এরকম একটু। এটা চিল মানে হলো যে ডিপ্রেশন। এই চিল শব্দের অর্থ হলো দিমাগ, গ্রেভিটি, পাওয়ার। চিলের অনেক জায়গায় অনেক অর্থে ইউজ হয়। প্লাটিনার চিল লেভেলে থাকে, অতটা আপনাকে খুলে দিবে না ফসফরাসের মতো। কেমন আরে ভালো আছেন, ভালো আছেন, আরে কী ব্যাপার আপনার অনেকদিন পর দেখা, আজকাল কোথায় থাকেন টাকেন, কী অবস্থা, আন্দাজি কথাবার্তা শুরু হয়ে গেল। এটা আপনি প্লাটিনার মধ্যে আচরণে পাবেন। একটা রেসপেক্টফুল নেচার তার মধ্যে নেই, যেটা সালফারের মধ্যে আছে। এই জন্য সালকে বলা হয় হট পেশেন্ট। রেসপন্স তাড়াতাড়ি করবে, আপনাকে রেসপন্স দেবে তাড়াতাড়ি, এবং সে অন্যকে রেসপন্স করে সবসময়। হট পেশেন্ট যেহেতু, তার ওয়ার্মথ আচরণ তার কাছ থেকে আমরা পাই। প্লাটিনা মাথা উঁচু করে বলে যাচ্ছে, আমরা কী করে পেশেন্টটা একটু জেন্টেল, পোলাইট, খুব পিসফুলি বলে, এটা মাথা উঁচু করে বলে যাচ্ছে ডক্টর সাহেব এই ওই। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম। এরপরের কেসটা দিয়ে আমরা কথা শেষ করব। সেটাও পাইলসের সমস্যা। সবগুলো পাইলসের কেস বলছি, কিন্তু মেডিসিন থাকেন ভিন্ন ভিন্ন। এর সাথে তার সর্দি, হাঁচি, অ্যালার্জি, তার মেন্টাল স্ট্রেসটা কী এটা জিজ্ঞেস করা হলে বলে আমার মেন্টাল স্ট্রেস হলো আমার বস। কেমন, আমি ব্যাংকে চাকরি করি, কিন্তু আমার ম্যানেজার, আমি ছোট পোস্টে আছি, আমার ম্যানেজার অন্যদের সামনে আমাকে ইনসাল্ট করে। কোনো একটা ভুল হলো, এই কী কাজ জানেন, কিছুই শিখেন নাই। অথচ উনিও জব করে, আমিও জব করি, বা উনি এভাবে আমাকে বলতে পারেন না, কেন এটা তো কোনো প্রাইভেট কোনো কোম্পানি না, এটা একটা আধা সরকারি কোম্পানি। সেখানে প্রত্যেক এমপ্লয়ির নিজস্ব একটা অধিকার আছে, এটা উপরের বস সেভাবে বলতে পারেন। কিন্তু আমার সেটা ভালো লাগে না, আমি কষ্ট পাই, রাগ হয়, কিন্তু কখনো তর্ক করি না। আমি কখনোই হয়তো বলতে পারি না, বস তো আমি তো ঠিকই করেছি স্যার, আমি তো এটা সামান্য ভুল, এটা আমি ঠিক করে নেব। তাহলে বস হয়তো বা এইভাবে আর বলতো না, কিন্তু উনি সাহস পায় না কখনোই বসের সাথে তর্ক করার জন্য, কিন্তু কষ্ট পায়। এটি হলো এলিমেন্ট ফ্রম ইন্ডিগনেশন, অর্থাৎ তার ডিগনিটি এস্টাবলিশ এগ্রিয়ার। সবচেয়ে বড় কথা হলো এটা এস্টাবলিশ এগ্রিয়ার কেস। ডিগনিটি তার লো হয় অন্যদের সামনে, অন্যরা তাকে লো করে, কিন্তু সে সেটাকে রিফ্লেক্ট করতে পারে না, সে সেটাকে কনফ্লিক্ট করতে পারে না। এর থেকে তার এলিমেন্ট শুরু হয়ে যায়। তার মধ্যে আবার ইগো আছে, ইগো না থাকলে তার ডিগনিটি আসতো না, যে আই এম ক্যাপাবেল পারসন, আমার তো ভুল হয়নি, আমাকে এভাবে বলতে পারে না। এলিমেন্ট ফ্রম অ্যাঙ্গার সাপ্রেসড, রাগ, গোসা, জেদ বিপরীত পার্সনের মধ্যে হয়, কিন্তু সে সেটাকে সাপ্রেসড করে। কেন বলতে পারে না? ভয় পায়। এটা হলো সবচেয়ে এস্টাবলিশিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়। কাওয়ার্ড ইজ ওপিনিয়ন উইদাউট কারেজ টু এক্সপ্রেস। সে সবসময় নিজেকে এক্সপ্রেস করতে পারে না কাওয়ার্ড ইজের কারণে। এই জন্য সে ইন্ডিগনেট হওয়ার পরও এক্সপ্রেস করতে পারে না, অ্যাঙ্গার সাপ্রেসড করে এবং কষ্ট পেতে থাকে। আরেকটা পয়েন্ট সেটা হলো অ্যাম্বিশন ইনক্রিজ ফ্লেম। সে চায় না তার, যদি একটা এমপ্লয়ি তার বসের সাথে তর্ক লিপ্ত হয় বা উত্তর দেয়, তখন তার একটা পজিশন নষ্ট হয়ে যায়। তার ও তো তর্ক করে কথায় কথায়, এটাও সে চায় না। যে অ্যাম্বিশন ইনক্রিজ ফ্রেম, অর্থাৎ সে চায় একটা ফ্রেম, একটা সম্মান, একটা তার সুখ্যাতি, সবাই তাকে বলুক যে না এই লোকটা খুব ভালো। এখানে যদি নাক্স হইতো, কখনোই নাক্স ইনজাস্টিস, দুজনের মধ্যে ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট আছে, কিন্তু নাক্স ইনজাস্টিস কখনোই সহ্য করে না, বেয়ার করে না। সে সাথে সাথে কী করে,
কোনো কিছু যদি রং হয় সাথে সাথে সে ব্রেক করে, ভেঙে দেয়, প্রতিবাদ করে, তর্ক করে, ফাইট করে। আর এস্টাবেসিকেরা নীরবে সহ্য করে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন।